আজ আমরা শুরু করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 4টা খুব ইউনিক কোশ্চেন নিয়ে। প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, একটু ইউনিক, তেমন একটা টেস্ট পেপারে এগুলো দেখা যায় না। তারপরেও যেহেতু এখন প্রশ্নের স্ট্যান্ডার্ডিটি খুব বাড়তেছে, তাই আমরা একটু প্রশ্নগুলো দেখব সবাই ভালো করে। প্রথম প্রশ্নে দেখা যাচ্ছে যে একটা ঘর্ষণবিহীন তলে 300 কেজি ভরের একটা ব্লক দাঁড়ানো অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। 24 মিটার দূর থেকে 60 কেজি ভরের একজন ব্যক্তি সেটাকে দড়ি দিয়ে টানতেছে নিজের দিকে, তার নিজের দিকে টানতেছে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কতে বলছে ব্লকটা লোকের দিকে কতটুকু সরে আসবে, অর্থাৎ সে যদি এই বল প্রয়োগ করে, মানে তার ভরের কারণে যদি ব্লকটাকে নিজের দিকে টানে, তো ব্লকটা ওর দিকে কতটুকু আসবে। তো আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। প্রথমে দেওয়া আছে আমরা লোকের উপাত্তগুলোকে 1 ধরবো এবং ব্লকের উপাত্তগুলোকে 2 ধরবো। তাহলে আমাদের M1 হচ্ছে 60 কেজি, M2 হচ্ছে 300 কেজি এবং দূরত্ব, তাদের মাঝখানের দূরত্ব D ইকুয়াল টু হচ্ছে 24 মিটার। এটা হচ্ছে আমাদের তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে দুইটা জিনিস আমাদেরকে ধরতে হবে। ধরি ব্যক্তির টানে ব্লকটি S দূরত্ব অতিক্রম করবে। এখন ব্যক্তির টানে ব্লকটা যদি S দূরত্ব অতিক্রম করে, তাহলে সুতরাং ব্লকের সরণ হবে S এবং ব্যক্তির ক্ষেত্রে দূরত্বটা হবে D মাইনাস S। এই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে। অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্বটা তখন হবে D মাইনাস S এবং এতে সময় লাগে T ও উভয়ের ত্বরণ A1 ও A2। যেহেতু তাদের দুজনেরই ভর আছে এবং তারা একটা ত্বরণ ক্রিয়েট করতেছে, তাহলে অবশ্যই সেখানে একটা বল আছে। আবার তারা যেহেতু পরস্পরের উপর বল প্রয়োগ করতেছে, পরস্পর বলতে ব্যক্তি যখন ব্লকটাকে দড়ি দিয়ে নিজের দিকে টানবে, থার্ড ল অফ নিউটন থেকে আসবে, এই দড়ির উপরে আরেকটা প্রতিক্রিয়া বল তৈরি হবে, অর্থাৎ ব্লকটাও ব্যক্তিটাকে নিজের দিকে টানবে, সেটা হবে প্রতিক্রিয়া বল। তাহলে নিউটনের তৃতীয় সূত্র মতে সেই ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2 পরস্পর সমান। আমাদের এখানে ক্রিয়া বলটা হচ্ছে M1A1 ইজ ইকুয়াল টু M2 A2। আমরা যদি এখানে মান বসায় কাটাকাটি করি, তাহলে A1 ইকুয়াল টু দাঁড়ায় 5A2, দ্যাট ইজ আমাদের ইকুয়েশন নাম্বার 1। এটা দাঁড়াইল। পরবর্তীতে ব্লকের ক্ষেত্রে আমরা যদি ও সরণে যাই, S ইকুয়াল টু UT প্লাস হাফ A2 T স্কোয়ার। এখান থেকে আমাদের A2 এর মানটা দাঁড়ায়, যেহেতু উভয়ই শুরুতে স্থির ছিল তাহলে আদিবেগ শূন্য, তাহলে A2 ইকুয়াল টু 2S ডিভাইডেড বাই T স্কোয়ার। এবং ব্যক্তির ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে D মাইনাস S, অর্থাৎ S ইকুয়াল টু UT প্লাস হাফ A1 T স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের A1 এর মান দাঁড়াচ্ছে 2 ইন্টু D মাইনাস S ডিভাইডেড বাই T স্কোয়ার। এবার আমরা ইকুয়েশন নাম্বার 1 হতে যদি এটা মানটা ইনপুট করি উভয় পাশে, তাহলে দাঁড়ায় হচ্ছে 2 ইন্টু D মাইনাস S ইকুয়াল টু 10S। আর এখানে যদি আমরা উভয় দিক থেকে এটা কাটাকাটি করি, তাহলে
12s ইকুয়াল টু হচ্ছে 2d, ডি এর মানটা আমাদের দেওয়া আছে, তাহলে d মাইনাস এস ইকুয়াল টু 5s, দেন এস ইকুয়াল টু 4 মিটার, অর্থাৎ ব্লকটা ব্যক্তির দিকে 4 মিটার সরে আসবে ব্যক্তির টানার ফলে। তাহলে এখান থেকে আমাদের এস এর মানটা চলে আসলো, এটাই আমাদের ক নাম্বারের উত্তর। দেন খতে আমাদেরকে কি বলছে, যদি ক এর ঘটনা ঘটাইতে 2 সেকেন্ড লাগে তাহলে উদ্দীপকটা কাজ শক্তি উপপাদ্য মেনে চলে কিনা দেখাও। এখন এই ক্ষেত্রে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে। কাজ শক্তি উপপাদ্যটা আমাদের তাহলে এই ক্ষেত্রে জানতে হবে। কাজ শক্তি উপপাদ্যটা কি বলতেছে? কাজ শক্তি উপপাদ্য বলতেছে কোন সিস্টেমে কৃত কাজ ওই সিস্টেমের গতিশক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ Fs is equal to half mv স্কয়ার মাইনাস হাফ mu স্কয়ার, গতিশক্তির পরিবর্তন অর্থাৎ শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি যদি বস্তুর বেগ বাড়ে, আর ইজ ইকুয়াল টু কি হবে, সিস্টেমের কৃত কাজ। এটা আমাদেরকে অনেক বড় অঙ্ক খুব সহজে এবং সংক্ষিপ্তভাবে মিলানোর জন্য সহায়তা করে এই সূত্রটা, এটা আমাদের জানা দরকার। ঘ নাম্বারে এরকম কোশ্চেন খুব কমন, যে উদ্দীপকটা কাজ শক্তি উপপাদ্য মেনে চলে কিনা। দেন এটা আমরা দেখানোর জন্য কি প্রসিডিউরে যাব, আমাদের হাতে এখন টি দেওয়া আছে 2 সেকেন্ড, সরণ ব্লকের সরণ দেওয়া আছে 4 মিটার। এখন যদি এটা হয় তাহলে ক হতে আমরা যদি a2 এর মান বের করি তাহলে সেটা আসে আমাদের 2 ms ইনভার্স 2, এবং a1 এর মান যদি আনি তাহলে সেটা আসে 10 ms ইনভার্স 2। কয়ে যে দুইটা ইকুয়েশন ছিল আমাদের a1 এবং a2, সেখানে আমরা মান দুইটা ইনপুট করলাম। এবার লোকের কৃত কাজ, লোক কি পরিমাণ কৃত কাজ করছে সেটা হচ্ছে w, লোকের কৃত কাজ fs, বল ইন্টু সরণ, অর্থাৎ তার বল প্রয়োগের ফলে বস্তুর কি পরিমাণ সরণ ঘটছে সেটা। তো F ইকুয়াল টু m1 a1, এস তো আমাদের কাছে আছে আগের থেকে। আমরা যদি এখানে m1 এর মানটা ইনপুট করি 60 ইন্টু a1 is 10 ইন্টু সরণ s is 4, দেন 2400 জুল, অর্থাৎ লোকের কৃত কাজ হচ্ছে 2400 জুল। দেন আসতেছে ব্লকের গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ লোকের কৃত কাজটাই ব্লকের গতিশক্তি পরিবর্তনে হেল্প করছে। আবার ব্লকের গতিশক্তির পরিবর্তন ডেল কে ইজ ইকুয়াল টু হাফ m2 v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। যেহেতু আমাদের এখানে হাফ m2টা উভয় ক্ষেত্রে কমন, হাফ mv স্কয়ার মাইনাস হাফ mu স্কয়ার, তাহলে হাফ m2 রয়ে গেল। যেহেতু আমাদের বস্তুর আদিবেগ শূন্য ছিল, অর্থাৎ ব্লকটা শুরুতে স্থির ছিল, তাহলে অনলি এখানে v2 স্কয়ারটা থাকবে। তাহলে এখানে আলটিমেটলি থাকে হচ্ছে, যেহেতু আমাদের v স্কয়ারের আবার সূত্র হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as, এই 2টা ব্লকের জন্য হবে। ইউ যেহেতু 0, তাহলে এটা হচ্ছে m2a2s, 300 ইন্টু 2 4 ব্লকের সরণ, তাহলে সেটা আবার আসতেছে কত, 2400 জুল। অর্থাৎ ব্লকের গতিশক্তির পরিবর্তন আর লোকের কৃত কাজ উভয় সমান আসছে। তাহলে যেহেতু w ইজ ইকুয়াল টু ডেল কে, সুতরাং প্রদত্ত ঘটনাটি কাজ শক্তি উপপাদ্য মেনে চলে। এই ছিল আমাদের ম্যাথের সিস্টেমটা। নেক্সট পরবর্তীটা আমরা দেখব। এখানে ভেক্টরের কিছুটা ফ্যাক্টর আছে এবং গতিবিদ্যাও আছে। টি ইকুয়াল টু 0 সময়ে বস্তুর আদিবেগ ইউ ভেক্টর দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে চলতেছে, এত ms ইনভার্স 1। বস্তুর ত্বরণ হচ্ছে 6 ms ইনভার্স 2,
যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 130 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, বস্তুর ত্বরণ 6 ms ইনভার্স 2 এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 130 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের আদিবেগ ভেক্টর ফরম্যাটে আছে এবং আমাদের ত্বরণটার মান দিয়ে দিছে এবং সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা দিয়ে দিছে। সো এই অঙ্কটাতে আমাদেরকে ভেক্টরের যে জ্ঞানটা এটা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, প্লাস উপাংশের বিধি, উপাংশ কিভাবে প্রয়োগ করতে হয় বা উপাংশের নিয়মগুলো মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে 2 নম্বর অঙ্কটা শুরু হবে। প্রথমে আমরা হচ্ছে আদিবেগের ভেক্টর দেওয়া আছে আমাদের ইউ ভেক্টর -4i প্লাস 6j এত ms ইনভার্স 1, এ দেওয়া আছে, তার কোণের মানটা দেওয়া আছে 130 ডিগ্রি এবং সময়টা হচ্ছে 10 সেকেন্ড। কেন? ওরা আমাদেরকে বলছে t=10 সেকেন্ডে বস্তুর বেগ কত, অর্থাৎ t=10 সেকেন্ডে বস্তুর শেষ বেগ কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি আদিবেগের উপাংশে যাই, প্রথমটা হচ্ছে আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশটা হচ্ছে আমাদের ux। এখন আমাদের যে ভেক্টর রাশি আছে সেখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আই ভেক্টরের সহগ -4, জে ভেক্টরের সহগ হচ্ছে 6। এক্ষেত্রে আমাদের জানতে হবে যে আয়ত একক ভেক্টর যারা আছে তাদের মধ্যে আই ভেক্টরটা এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে, জে ভেক্টরটা ওয়াই অক্ষকে এবং কে ভেক্টরটা জেড অক্ষকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা যখন আনুভূমিক উপাংশে যাব সেটা অবভিয়াসলি এক্স অক্ষ, অর্থাৎ আই ভেক্টরের যে সহগ আছে -4 তাকে রিপ্রেজেন্ট করতেছে। ত্বরণের সেম ভাবে আনুভূমিক উপাংশ এ এক্স, ত্বরণের আনুভূমিক উপাংশ হবে এ কস থিটা, কারণ আনুভূমিক বরাবর সর্বদা কস থিটা কাজ করে। তাহলে সেখান থেকে এটার মান যদি আমরা ইনপুট করি আসে হচ্ছে -3.86। সেম ভাবে আমরা যদি উলম্ব উপাংশে যাই, uy is 6 এবং ay is a sin থিটা, অর্থাৎ 4.6। তাহলে সুতরাং শেষ বেগের আনুভূমিক উপাংশ vx is equal to দাঁড়াবে ux প্লাস axt, অর্থাৎ v equal to u প্লাস at। বাট এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা দ্বিমাত্রিক বস্তু নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ বস্তুর বেগ ত্বরণ প্রত্যেকেরই দুই অক্ষ বরাবর দুইটা ভিন্ন উপাংশ কাজ করতেছে, তাই দুইজনের জন্য আলাদা আলাদা দুইটা বেগ আসবে। আমরা যদি সেই মানটা এখানে বসাই তাহলে এটা দাঁড়ায় হচ্ছে -42.6। মানটা অবশ্যই তোমরা বসাবা, তারপর হিসাব করবা। vy is equal to uy plus ayt, অর্থাৎ v equal to u plus at, এটা আসতেছে হচ্ছে 52। তাহলে সুতরাং 10 সেকেন্ড পর বেগ v equal to এই vx এবং vy এর লব্ধি যদি আমরা নির্ণয় করি তাহলে সেটাই আসবে হচ্ছে আমাদের মূল বেগটা। তাহলে v equal to √of vx স্কয়ার vy স্কয়ার। √of -42.6 whole square plus 52 square, that is 67.22 ms inverse 1, that is the answer। অঙ্কটা বেশ ইউনিক, এরকম ম্যাথ এখন পর্যন্ত বোর্ডে তেমন একটা আসে নাই। সো এই ধারণাটা বা এই কনসেপ্টটা সবাই একটু ভালো করে খেয়াল করবে। আমাদের নেক্সট ম্যাথে বলছে আদিবেগ ও 10 সেকেন্ড পরের আদি ও শেষ বেগের 10 সেকেন্ড পরের শেষ বেগের একই তলের লম্ব দিকের একক ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগের যে তলের উপর তারা অবস্থান করতেছে তার লম্ব দিকের একক ভেক্টর। এখন ডেফিনেটলি দেখা যাচ্ছে আমাদের আদিবেগটা দ্বিমাত্রিক, শেষ বেগটাও দ্বিমাত্রিক। যেহেতু আদিবেগ শেষ বেগ উভয় দ্বিমাত্রিক অবস্থায় আছে, তাহলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে আমাদের যে লম্ব দিকের একক ভেক্টর বের করতে বলছে সেটা হচ্ছে মূলত জেড অক্ষ বরাবর যে ভেক্টর কাজ করে একক ভেক্টর তাকে বের করতে বলছে। তবে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অঙ্কটা
প্রুফ করে বলতে হবে, আমরা ডিডাকশন করলে হবে না, অঙ্ক করে দেখাইতে হবে। তো অঙ্ক করার জন্য আমরা কি করব, লম্ব দিকের একক ভেক্টর নির্ণয়ের সূত্র জানতে হবে। এরকম একটা ম্যাথ 2017 সালে যশোর বোর্ডে আসছিল ঘ নাম্বারে ভেক্টর থেকে, এটা সিমিলার প্রায়। তো আমরা ম্যাথটায় যাই, সেক্ষেত্রে আমাদেরকে লম্ব দিকের একক ভেক্টরের সূত্র জানতে হবে। ইটা ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণনকে তার ক্রস গুণনের মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সেটাই হচ্ছে লম্ব দিকের একক ভেক্টর। তো আমাদের খ নাম্বার কোশ্চেনটা আমরা প্রসিড করব এইভাবে। ইউ ভেক্টর দেওয়া আছে আমাদের -4i প্লাস 6j, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু vx i ভেক্টর প্লাস vy j ভেক্টর, দ্যাট ইজ -42.6 i ভেক্টর প্লাস 52 j ভেক্টর। নাও তাদের দুইজনের ক্রস গুণন, তাদের দুইজনকে যদি ক্রস গুণন করি আমরা তাহলে কি থাকবে। যদিও আমাদের এটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর বস্তু, বাট ক্রস গুণনের নিয়মের মধ্যে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো ভেক্টর রাশির 3 অক্ষ বরাবর 3টা স্পেসিফিক উপাংশ থাকে, i, j এবং k। আমাদের এখানে সহগে দুইজন উপস্থিত, একজন অনুপস্থিত। যে অনুপস্থিত তার সহগগুলোকে আমরা 0 ধরবো, এবং এটাকে যদি আমরা নির্ণায়কের নিয়মে অঙ্কটা শেষ করি তাহলে দাঁড়ায় হচ্ছে 47.6 k ভেক্টর। নাও মড অফ ইউ ভেক্টর ক্রস ভি ভেক্টর, অর্থাৎ তাদের মান, ভেক্টরের মান নির্ণয়ের নিয়ম হচ্ছে রুট ওভার অফ সেই ভেক্টরের i, j, k সহগগুলোর বর্গের সমষ্টি, তাহলে থাকে হচ্ছে ঠিক 47.6। সুতরাং লম্ব দিকের একক ভেক্টর ইটা is equal to plus minus u vector cross v vector divided by mod of u vector cross v vector is equal to plus minus 47.6 k vector divided by 47.6 and turn into plus minus only k vector. অলওয়েজ মনে রাখবে, যদি দুইটা ভেক্টর দ্বিমাত্রিক কাঠামোতে থাকে এবং তাদের লম্ব দিকের একক ভেক্টর বের করতে বলে তাহলে উত্তর অলওয়েজ হচ্ছে কে ভেক্টর আসবে। যদি i এবং j দেওয়া থাকে তাহলে উত্তরটা অলওয়েজ প্লাস মাইনাস কে ভেক্টর আসবে। সামনের প্লাস মাইনাস দেওয়াটা অতীব জরুরি, কারণ তলের লম্ব দিক খাড়া উপরেও হইতে পারে, খাড়া নিচেও হইতে পারে। ওকে, আমরা পরেরটাতে মুভ করি। নাম্বার 3, এক্স অক্ষ বরাবর চলমান, কথাটা খুব গুরুত্বপূর্ণ। 5 কেজি ভরের একটা বস্তুর বিভব শক্তি সমীকরণ হচ্ছে এমন, অর্থাৎ বস্তুর বিভব শক্তির ইকুয়েশন দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে একটা। কত বলছে এক্স এর কেমন মানের জন্য বিভব শক্তি সর্বোচ্চ হবে। বিভব শক্তি সর্বোচ্চ হইতে হলে এটা হচ্ছে আমাদের বিভব শক্তির একটা সমীকরণ বা ফাংশন। বিভব শক্তির একটা ফাংশন, এক্স সাপেক্ষে একটা ফাংশন দেওয়া আছে। এখন কোন ফাংশনের মান সর্বোচ্চ হওয়ার শর্ত আমরা ম্যাথে যখন অন্তরীকরণ করছি আমরা তখন দেখছিলাম যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের একটা প্রসিডিউর আছে, পন্থা আছে। আমরা সেই পদ্ধতিতে যাব। ফার্স্ট অফ অল বিভব শক্তির যে সমীকরণটা দেওয়া আছে তাকে পরপর 2বার অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে, অবভিয়াসলি, কারণ আমাদের এখানে চলক হচ্ছে মূলত এক্স। নাম্বার 3, দেওয়া আছে u is equal to 2 into x square minus 1 whole square। এটাকে যদি আমরা ফার্স্ট টাইম অন্তরীকরণ করি, দ্যাট ইজ u prime is equal to 2 into, আমরা পুরোটাকে মনে করব x স্কয়ার, তাহলে এটা হচ্ছে 2x। যেহেতু ভেতরেরটা x না তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে, দেন আরেকটা আসবে হচ্ছে ইন্টু 2x। তাহলে u ভেক্টর ইজ ইকুয়াল টু 8x কিউব মাইনাস 8x।
এবার এটাকে সেকেন্ড টাইম অন্তরীকরণ করলে ইউ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 8 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 8 দ্যাট ইজ 24 x স্কোয়ার মাইনাস 8। এখন সর্বোচ্চ মানের বেলায় ফার্স্ট অন্তরীকরণ মানে প্রথমবার অন্তরীকরণ করার যে রাশিটা আছে সেটা 0। আমরা নিয়মে যেটা করছিলাম অন্তরীকরণের, ইউ ফার্স্ট প্রাইম ইজ ইকুয়াল টু 0। প্রথম অন্তরীকরণ যদি 0 হয় দেন 8x কিউব মাইনাস 8x ইজ ইকুয়াল টু 0 বা x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর মান আসে হচ্ছে 0, 1, মাইনাস 1, কারণ ভিতরে একটা এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে অবশ্যই। x ইকুয়াল টু 0 হলে u double prime is minus 8 which is less than 0. x equal to 1 হলে u double prime is equal to 16 which is greater than 0. x equal to minus 1 হলে u double prime is equal to again 16 which is greater than 0. তো শূন্য থেকে যদি বড় হয় সেটা x এর যে মানের জন্য হইছে তার জন্য এই ফাংশনে সর্বনিম্ন থাকবে, আর x এর যে মানের জন্য ইউ ডাবল প্রাইম লেস দেন 0 হইছে x এর সেই মানের জন্য ইউ সর্বোচ্চ হবে। সুতরাং x ইকুয়াল টু 0 এর জন্য ইউ এর সর্বোচ্চ মান আছে। x এর কেমন মানের জন্য? 0 এর জন্য। তাহলে দ্যাট ইজ দ্য আনসার। অর্থাৎ এটা ফিজিক্স, তার ভিতরে অন্তরীকরণের একটা বড় ধরনের প্রয়োগ দেখানো হয়েছে। পরবর্তীটাতে যদি আমরা মুভ করি, অঙ্কটাই কি বলছে, বস্তু যদি x ইকুয়াল টু 1.5 মিটার অবস্থানে স্থির অবস্থা থেকে যাত্রা করে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, স্থির অবস্থা থেকে যাত্রা করে, তাহলে x ইকুয়াল টু 0 অবস্থানে বস্তুর বেগ কত হবে? বস্তু যখন x ইকুয়াল টু 1.5 মিটার তখন স্থির অবস্থা থেকে যাত্রা করছে, এই কথাটা খুব ইন্টারেস্টিং। পরবর্তীতে বলছে যখন x ইকুয়াল টু 0 তখন তার বেগ কত। হতে m ইকুয়াল টু 5 কেজি এবং ইউ এর ফাংশনটা হচ্ছে ইউ ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। যখন আমাদের x ইকুয়াল টু 1.5 মিটার যখন এই অবস্থায় আছে তখন বস্তু স্থির। বস্তু যদি স্থির হয় তাহলে বস্তুর গতিশক্তি নাই, অর্থাৎ গতিশক্তি 0, কিন্তু বিভব শক্তি আছে। তাহলে সেই বিভব শক্তি হচ্ছে কত? 2 ইন্টু 1.5 হোল স্কোয়ার মাইনাস 1 অ্যাগেন হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3.125। তাহলে এই অবস্থায় আমাদের মোট শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি ইজ 3.125। এটা হচ্ছে ফার্স্ট অফ অল যখন আমাদের x ইকুয়াল টু 1.5 মিটার। খুব গুরুত্বপূর্ণ কথা ছিল এই যে বস্তু স্থির, এটা মাথায় রাখতেই হবে আমাদের, যেন আমরা গতিশক্তির ব্যাপারটা ধরতে পারি। এবার x ইকুয়াল টু যখন 0 হয় তখন E2 ইজ ইকুয়াল টু u প্লাস k, এবং সেই ক্ষেত্রে আমরা ধরলাম বেগ হচ্ছে v। তো ইউ এক্স ইকুয়াল টু যদি 0 দাঁড়ায় তাহলে ইউর মান হচ্ছে 2। এক্স এর মান যদি আমরা এখানে ইউর ফাংশনের মধ্যে 0 বসাই তাহলে এখানে থাকে হচ্ছে 2 প্লাস হাফ mv স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে বা শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে যে কোনো অবস্থানে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সর্বদা একই থাকবে। 3.125 is equal to 2 plus half mv square.
then half mv square is equal to 1.125